আমাদের আজকের গল্পটি বেশ আকর্ষণীয়, যেখানে আমরা দেখব কিভাবে একজন লুজার ছেলে একটা ম্যাজিক্যাল পারফিউম ব্যবহার করে তরুণী থেকে শুরু করে বৃদ্ধ মহিলাদেরও তার প্রেমের জালে আটকে ফেলে। কাহিনীর শুরুতে আমরা চাংকে দেখি। প্রতিদিনের মতো আজও সে তার কাজের জন্য দেরি করে ফেলছিল। প্রতিদিন তিনি অন্যদের সাহায্য করেন, এ কারণে তার কাজে যেতে দেরি হতো। চাং যেই বাসে তার কাজের জন্য যেত, সেই বাসেই সোহরা নামের খুব সুন্দর একটা মেয়ে প্রতিদিন তার কাজের জন্য যেত। চাং সোহরাকে খুব পছন্দ করত, কিন্তু 1 বছর হয়ে গেছে, তবুও সে তাকে কিছুই বলতে পারেনি, কারণ তার লুকসের কারণে সে সাহস পায় না। এখন আমাদের একটা ল্যাবের দৃশ্য দেখানো হয়, যেখানে বিজ্ঞানীরা 100 বছরের কঠোর পরিশ্রমের পর একটা ম্যাজিক্যাল ফুল পেয়েছিল, যার সাহায্যে তারা একটা পারফিউম তৈরি করতে চেষ্টা করছিল। এই পারফিউম তাদের খুব বড় একটা কোম্পানির চেয়ারম্যান বানাতে সাহায্য করবে। তারা কেন এটা বানাচ্ছিল তা আমরা একটু পরে জানতে পারবো। এখন আবার চাংকে দেখানো হয়, সে সবসময় যেমনটা করে, দৌড়ে শোরুমে পৌঁছায়। সে একজন গাড়ির সেলসম্যান ছিল এবং সময় মতো শোরুমে না আসার কারণে তাকে আজও তার ম্যানেজারের কাছ থেকে ভোকাচকা এবং শাস্তি পেতে হয়। ম্যানেজার চাংকে তার পুরানো পোশাক এবং লুক নিয়ে বেশ খোঁচাও দেন। চাংয়ের ভুলের কারণে ম্যানেজার তার বন্ধু গাইকেও অনেক বকেন, কারণ গাই তাকে সেখানে নিয়ে চাকরি দিয়েছিল। অন্যদিকে আমরা সোহরাকে দেখি, যে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত। সে তার কাজ নিয়ে খুব সিরিয়াস ছিল এবং তার কাজ সময়ের আগেই শেষ করে দিত। সোহরার একটা বন্ধু ছিল যার নাম ইয়ন, যে সবসময় ছেলেদের ব্যাপারে চিন্তা করত এবং চাচ্ছিল সোহরা কাউকে ডেট করুক, কিন্তু সোহরার ডেটিং এর প্রতি কোনো আগ্রহ ছিল না। সে সিঙ্গেল থেকেই তার জীবন উপভোগ করতে চেয়েছিল। এদিকে গাই চাংকে প্রশ্ন করে, তুমি কি সেই বাচ্চার মেয়েটির সাথে কথা বলেছো? কিন্তু চাং বলে, না, বলেনি। তখন গাই তাকে মেয়ে পটানোর উপায় শেখাতে শুরু করে এবং উদাহরণস্বরূপ শোরুমে কাজ করা এক মেয়ের উপর ট্রাই করে, কিন্তু সেই মেয়ে তাকে জোরে একটা থাপ্পড় মারে। তখন গাই চুপচাপ মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সোহরা এবং ইয়ন তাদের অফিসের ক্যান্টিনে খাবার খেতে যায়, কিন্তু আজ তাদের ক্যান্টিনে নতুন এক ম্যানেজার এসেছে। সোহরা তাকে দেখে বুঝতে পারে সে তার এক্স, যার নাম ছিল জেমস। জেমস সোহরাকে বলে, 5 বছর হয়ে গেছে তোমাকে দেখি না। তখন সোহরা খুব খারাপভাবে তাকে রিপ্লাই করে, তুমি তোমার কাজে মন দাও। অন্যদিকে চাংয়ের ম্যানেজার তাকে একটা নতুন স্যুট কেনার জন্য বলে, তাই সে একটি শোরুমে চলে যায়। কিন্তু শোরুমের কর্মী যখন স্যুটের দাম বলতে শুরু করে, তখন চাং হতবাক হয়ে যায়। স্যুটগুলো অত্যন্ত দামি ছিল, তাই সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু যাওয়ার সময় শোরুমের সবচেয়ে দামি স্যুটটি তার হাতে লেগে নিচে পড়ে ফেটে যায়। এরপর তাকে অনিচ্ছা সত্ত্বেও 70 লাখ টাকার স্যুট কিনতে হয়। চাং স্যুট নিয়ে শোরুমে বসে কাঁদছিল। ঠিক তখন গাই এসে তার দাম দেখে অবাক হয়ে যায়। তারপর গাই স্যুটটি পরার চেষ্টা করে, কিন্তু আরো বেশি ফেটে যায়, যার ফলে চাং আরো বেশি কাঁদতে থাকে। আর শোরুমের রোবটটির একটি অভ্যাস ছিল, সেসব ফাটা জিনিস সেলাই করে দিত। তাই চাঙের স্যুটটি ফাটা দেখে সে দ্রুত তাকে সেলাই করে দেয়। এখন আমাদের একটি রহস্যময় মানুষকে দেখানো হয়, যিনি সোহরার উপর নজর রাখতে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সোহরা যখন বাড়ি ফিরে যায়, তার বোন এবং মা গান গেয়ে শোরগোল করছিল। সোহরা তাদের এসব আচরণে বিরক্ত হয়ে গেছিল, কারণ তার বোন ইয়ন কোনো কাজকর্ম করতো না এবং তারা দুজনেই খুব বেশি টাকা নষ্ট করত। তবে সোহরার মা তার বোনের উপর খুব বেশি বিশ্বাস করতেন এবং মনে করতেন একদিন তাদের ছোট মেয়ে ইয়ন বড় হয়ে গায়িকা হবে। এখন আমরা পরের দিনের দৃশ্য দেখি। আজ ছুটির দিন ছিল, তাই চাং একা ক্যাম্পেইন করতে চলে আসে। সে আরাম করে বসে খাচ্ছিল। হঠাৎ একটি ফুটবল তার মাথায় আঘাত করে এবং তার খাবারের পাত্র পড়ে যায়। তবে চাং ছিল একজন ভালো মানুষ, তাই সে তাকে মাফ করে দেয়। এছাড়াও সে তাকে তার সাথে খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। খেতে খেতে সেই মানুষটি চাংকে তার স্ত্রী সম্পর্কে বলছিল, যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, কারণ সে তার স্ত্রীর জন্য পুরুষ না হয়ে মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল। চাং তাকে জানায়, আমি গত 1 বছর ধরে এক মেয়েকে পছন্দ করি, কিন্তু তার নামও জানি না। আমি কখনো তাকে কিছু বলার সাহসও পাইনি। এখন আবার সেই চেয়ারম্যানকে দেখানো হয়, যিনি জাদুকরি ফুল থেকে পারফিউম তৈরি করার কাজ করছিলেন। তিনি তার স্ত্রীর কাছে বলেন, পারফিউমটি এখনই প্রস্তুত হতে যাচ্ছে। এদিকে চাং পিকনিক শেষে বাড়ি ফিরছিল। তখন কিছু মানুষ রাস্তার আলো বন্ধ করে দেয় এবং তার সামনে ধোঁয়া ছেড়ে দেয়। সেই ধোঁয়ার মধ্যে তাকে একটা মানুষ দেখা দেয়, যার জিনিসপত্র পড়ে গিয়েছিল। তিনি চাংকে তার জিনিসপত্র তোলার জন্য সাহায্য করতে বলেন। চাং যখন জিনিসপত্র তুলতে শুরু করে, তখন তার মধ্যে একটা পারফিউম পায়, কিন্তু যখন সে পারফিউমটি দিতে যায়, লোকটি চাংকে বলেন, এটা তোমারই, তুমি এটার জন্য নির্বাচিত হয়েছো। এখন আমাদের পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আজও চাং কাজে যেতে দেরি করে ওঠে। তাড়াতাড়ি প্রস্তুত হয় যখন সে চলে যাচ্ছিল, তখন তার চোখ পড়ে সেই পারফিউমের উপর, যা তাকে গতরাতে বৃদ্ধ মানুষটি দিয়েছিল। চাং সেই পারফিউমটি ব্যবহার করে এবং তার ঘ্রাণ খুবই দুর্দান্ত ছিল। সে সেই পারফিউম লাগিয়ে তার কাজের দিকে চলে যায়। তবে আজ যখন সে একটা মেয়ের পাড় দিয়ে যাচ্ছিল, তখন সেই মেয়ে তার পেছন পেছন চলে আসে, কারণ সকল মেয়েরা চাঙের মধ্যে তাদের প্রথম প্রেম দেখতে পাচ্ছিল। সব মেয়েরা তাকে তাদের বয়ফ্রেন্ড মনে করে তার উপর ঝাঁপিয়ে পড়ছিল। এমনকি একজন বৃদ্ধা মহিলা পর্যন্ত তাকে দেখে মুগ্ধ হয়ে যায়, যে কিনা প্রতিদিন তাকে অপমান করত বাসের মধ্যে।
এরপর যখন সোহরা বাসে উঠে, চাংয়ের পারফিউমের গন্ধে তার পেটে অদ্ভুত অনুভূতি হতে থাকে এবং তার হার্টবিট দ্রুত বাড়তে থাকে। সোহরা বুঝতে পারে না কেন তার এমন অনুভূতি হচ্ছে। তারপর চাং যখন অফিসে পৌঁছায়, তার দেরি হওয়ার জন্য আজও ম্যানেজারটাকে খুব বকাঝকা করে। তবে যখন সে চাংয়ের পারফিউমের গন্ধ পায়, তখন সে অদ্ভুতভাবে মনে করে কিছু বলা উচিত নয়। পরে গাই যখন চাংকে দেরি হওয়ার কারণ জানতে চায়, তখন সে নিজেও চাংয়ের পারফিউমের গন্ধ অনুভব করে। তারপর গাই চাংকে জিজ্ঞেস করতে শুরু করে, কোন পারফিউম ব্যবহার করেছো, খুব অদ্ভুত গন্ধ আসছে। কিন্তু ঠিক তখনই ম্যানেজার এসে তাদের এই পরিস্থিতি দেখে উল্টাপাল্টা ভাবতে শুরু করে এবং তাদের শোরুম থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে সোহরা ইয়নকে বলে, আজ যখন আমি বাসে এক ছেলেকে দেখলাম, আমার হার্টবিট দুরু দুরু করতে লাগলো। ইয়ন বলে, তুমি তার প্রেমে পড়ে গেছো। অন্যদিকে চাং বুঝতে পারে যে এটা সবই তার পারফিউমের কারণে হচ্ছে। তাই সে নিশ্চিত হওয়ার জন্য সেই ব্যয়বহুল স্যুটের শোরুমে যায় এবং সেখানে কর্মীদের সামনে এই পারফিউমটি ব্যবহার করে। যখনই সে পারফিউমটি ব্যবহার করে, সে অনুভব করে তার সামনে তার গার্লফ্রেন্ড হাজির হচ্ছে। এই কারণে চাং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় সব মেয়েরা তার পিছনে পিছনে আসে। পুরো মলের মেয়েরা তার পিছনে পড়েছিল। তখন সোহরা সেই দৃশ্য দেখে এবং সে চাংকে নিয়ে একটা নির্জন স্থানে চলে যায় এবং তখন তার কাছে প্রশ্ন করে, তুমি আসলে কে? চাং তাকে জানাতে যাচ্ছিল, তখন সে তাকে কিস করে। পারফিউমের প্রভাব কমে যাওয়ার পর সোহরা তার ভুল বুঝতে পারে এবং সে চাংকে সরি বলে সেখান থেকে চলে যায়। সোহরা বাড়ি ফিরে ভাবতে থাকে সে কেন এমন করছে, তার আসলে কি হচ্ছে। সে তার অনুভূতিগুলো ইয়নকে জানায়। অন্যদিকে চাং অফিসে যাওয়ার সময় ম্যানেজার তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় এবং গাইও যায় সেখানে। তবে সেখানে ডিনারের সময় ম্যানেজার চাংকে নিয়ে কিছু পরিকল্পনা করতে শুরু করে, কারণ ম্যানেজার ছিল আংশিক নারী এবং আংশিক পুরুষ। ঠিক সেই রেস্টুরেন্টে ইয়ন এবং সোহরাও এসে পৌঁছায়। সোহরা যখন চাংকে দেখে, তখন সে ইয়নকে বলে, চল এখান থেকে চলে যাই। কিন্তু ইয়ন যখন জেনে যায় যে পাশের টেবিলে চাং বসে আছে, যাকে সোহরা কিস করছে, তখন সে তাকে দেখার জন্য উত্তেজিত হয়ে পড়ে। তবে সোহরা তাকে শান্ত হতে বলে এবং তাকে সতর্ক করে দেয়। চাংও তখন তাকে দেখে ফেলে। গাই যখন জানতে পারে যে চাং যাকে কিস করেছে সে পাশের টেবিলে আছে, তখন সে নিজেও তার সাথে দেখা করার জন্য উত্তেজিত হতে থাকে। এরপর চাং তাকে শান্ত হয়ে বসে থাকতে বলে। তারপর ডিনারের পর যখন সোহরা চলে যেতে প্রস্তুত হয়, চাংও তার পেছন পেছন যেতে শুরু করে, কারণ সোহরা খুব বেশি ড্রিঙ্কস করেছিল। চাংও অনেক ড্রিঙ্কস করেছিল, তবে তবুও সে সুরক্ষার জন্য তার পেছন পেছন যেতে থাকে। তবে তার কাছে পৌঁছানোর আগেই সে চিন্তা করে, কেন আবার পারফিউম লাগিয়ে নিচ্ছি না। কিন্তু এরপর সে ভাবতে থাকে, সে আমাকে কি পারফিউম ছাড়া পছন্দ করবে। তবে তার কাছে পৌঁছানোর আগেই সে পারফিউম লাগিয়ে ফেলে এবং তার পাশে গিয়ে বসে। সোহরাও তাকে দেখে জানতে চায়, আমরা বারবার কেন একসাথে হচ্ছি। চাং এটা শুনে সেখান থেকে চলে যেতে থাকে। তখন সোহরা সামনে থেকে প্রশ্ন করে, তুমি কি আমার সাথে শুতে চাও? এরপর পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সোহরা যখন ঘুম থেকে ওঠে, তখন তার মনে পড়ে যে গতরাতে সে এক অদ্ভুত কাজ করেছে। চাংও ভীষণ ভীত ছিল এবং তারা একে অপরের দিকে তাকাতে পারেনি। তারপর সোহরা সেখান থেকে পালিয়ে যায়। সোহরা নিজেকে দোষী মনে করতে থাকে। তারপর সে ভাবে, আজ আমি এই বাসে যাব না যে বাসে চাং যায়। কিন্তু যখন সে অন্য একটি বাসে ওঠে, বাসে ওঠার পর চাংকে দেখতে পায়, কারণ চাং নিজেও আজ তার বাসে না যাওয়ার পরিকল্পনা করছিল, যাতে তার সাথে সোহরার দেখা না হয়। তারপর যখন সোহরার বাস স্টপ আসে, চাং সাহস করে তার ফোন নাম্বার তাকে দিয়ে দেয়। এরপর যখন চাং তার কাজের দিকে চলে যায়, তখন সে গাইকে জিজ্ঞেস করে, আমার এক বন্ধুর জন্য তোমার কাছ থেকে সম্পর্ক নিয়ে কিছু পরামর্শ দরকার। গাই জিজ্ঞেস করে, কি বিষয়? চাং তখন বলে, যদি সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয়, পরে যদি সেটা বলা হয়, তখন কি সম্পর্ক ভেঙে যায়? তো গাই তাকে বলে, অ্যাটলিস্ট শুরুটা তো হোক। এরপর চাংয়ের ফোনে নতুন একটা মেসেজ আসে, যেখানে তাকে সোহরা অ্যাকো প্ল্যান্টে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়। পরের দিন সে সুন্দরভাবে প্রস্তুত হয়ে সোহরার সাথে দেখা করতে পৌঁছে যায়। সোহরা চাংকে বলছিল, আমি মাছ পছন্দ করি। তখন চাং তাকে ইমপ্রেস করার জন্য একটা শায়রি শোনায়, যেটি সে নিজের হাতে লিখে এনেছিল। ধীরে ধীরে দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায়। সোহরা ঘরে ফিরে গিয়ে খুশিতে ভরে ওঠে। সে খুব ভালো অনুভব করছিল। এরপর তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। এদিকে সোহরার প্রাক্তন প্রেমিক জেমস, যাকে আমরা ক্যান্টিনে দেখেছিলাম, সে ছিল সেই ব্যক্তি যিনি সোহরার উপর নজর রাখছিল। একদিন সোহরা এবং চাং রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তাদের সাথে ইয়ন এবং গাইও ছিল, কিন্তু সেই সময় গাই ওয়াশরুমে গিয়েছিল। তবে ইয়ন চাংকে পছন্দ করে না। তো ইয়ন জিজ্ঞেস করে সে অনেক টাকা পয়সার মালিক নাকি। তখন চাং তাকে বলে তার একটি বন্ধু কিছুক্ষণ পরে এসে যাবে। ইয়ন জিজ্ঞেস করে সে কেমন দেখতে। চাং বলে সে অনেক ভালো দেখতে। এটা শুনে ইয়ন খুব খুশি হয় এবং তাকে দেখতে এক্সাইটেড হয়ে পড়ে। কিন্তু যখন গাই আসে, তখন ইয়নের তাকে একেবারেই পছন্দ হয় না। তাই সে সেখান থেকে যাবার বাহানা খুঁজতে থাকে। কিন্তু যখনই সে তার চোয়াল দেখে, তখন সে পাগল হয়ে যায়। সে তাকে এত পছন্দ করতে থাকে যে তাকে বাথরুমে নিয়ে গিয়ে এসব করতে থাকে। এরপর চাং এবং সোহরা মিলে তাদের আলাদা করে দেয়। তারপর কিছুক্ষণ পর চাং এবং সোহরা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। কিন্তু এমন সময় চাং সোহরাকে এক জায়গায় বসিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে সোহরার জন্য ওষুধ নিয়ে আসে, কারণ সোহরার পা কেটে গিয়েছিল। কিন্তু সে চাংয়ের সঙ্গে এতই খুশি ছিল যে তার আঘাত সম্পর্কে কিছুই টের পায়নি। সোহরা চাংয়ের এত যত্ন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে
এবং তাকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। এরপর সে তার অশ্রু মুছে দেয় এবং তাকে কিস করে। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে চাং একটা কাস্টমারকে গাড়ি দেখাচ্ছিলেন এবং এই কাস্টমার আর কেউ নয় বরং সোহরার পুরনো প্রেমিক জেমস। সে চাংকে বলে তার পারফিউম তাকে তার প্রথম প্রেমের কথা মনে করিয়ে দিচ্ছে, যা সে নিজে তৈরি করেছিল। তারপর জেমস গাড়ি নেবার আগেই সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় চাং এবং সোহরা এক জায়গায় খেতে যায়, যেখানকার খাবার চাংয়ের খুব পছন্দ হয়। রাতে চাং যখন তার বাড়ি ফিরছিল তখন সে সেই পারফিউমটি ফেলে দেয়, কারণ এখন সেই পারফিউম ছাড়াই সোহরার সঙ্গে থাকতে চায়। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই চাংয়ের সাথে পিকনিক করতে এসেছিল। কিন্তু চাং যখন তার ব্যাগ থেকে সস বের করতেছিল তখন দেখে সেই পারফিউমটি, যা সে গতকাল রাতে ফেলে দিয়েছিল। এটা দেখে সে খুব বিচলিত হয়ে পড়ে এবং তখনই সেখান থেকে জেমসকে যেতে দেখে। এরপর চাং সোহরাকে জন্মদিনের উপহার দেয়, কারণ আজ তার জন্মদিন ছিল। এরই মাঝে চাং ভাবছে সে সোহরাকে সত্যটা বলে দিবে যে সেই প্রথমবার পারফিউমের মাধ্যমে তাকে আকৃষ্ট করেছিল, কিন্তু তার সাহস হচ্ছিল না। সোহরা যখন তার অফিসে যায় তখন সে একটি উপহার পায়, যা একটা পারফিউম ছিল, যা দেখে সে মনে করে এটা হয়তো চাং দিয়েছে। তারপর সে চাংকে কল করে পারফিউমের জন্য ধন্যবাদ জানায়, কিন্তু সে বলে যে সে কোনো পারফিউম দেয়নি। তখন তার সামনে জেমস এসে বলে যে পারফিউমটি কেমন, এটা শুধুমাত্র তোমার জন্যই বানিয়েছিলাম। সোহরা বলে তুমি আসলে কি চাও? সেই সময় জেমস বলে তোমার কি মনে হয় তুমি চাংয়ের সঙ্গে প্রেম করো? তোমার কি মনে হয়নি যে তুমি হঠাৎ একজন অচেনা ব্যক্তির সঙ্গে প্রেমে পড়লে? এটা সব আমার বানানো এক ম্যাজিক্যাল পারফিউমের কারণে। সোহরা বলে আমি তোমার কোনো কথাই বিশ্বাস করব না, এবং সেখান থেকে সে চলে যেতে থাকে। কিন্তু জেমস তাকে বলে এই সম্পর্কে তুমি নিজেই তার কাছ থেকে জিজ্ঞেস করে নাও এবং আমাকে কল করো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। আবার আমরা সেই চেয়ারম্যানকে দেখতে পাই, যিনি জেমসকে এই পারফিউম বানাতে বলছিলেন। আসলে চেয়ারম্যানের স্ত্রীর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল এবং বেশ কিছু চিকিৎসার পরেও তিনি সেরে উঠতে পারেননি। তাই চেয়ারম্যান এমন একটা পারফিউম বানিয়েছিলেন যাতে তার স্ত্রীর প্রথম প্রেমের কথা মনে পড়ে, কিন্তু সেই পারফিউম চেয়ারম্যানের স্ত্রীর ক্ষেত্রে কাজ করছিল না। তাই চেয়ারম্যান তার সেক্রেটারিকে বলে সমস্ত পারফিউম নষ্ট করে দেয়। অন্যদিকে সোহরা সেখান থেকে সরাসরি চাংয়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে পৌঁছায়। সে জিজ্ঞেস করে আমি অনেকদিন ধরেই দেখছি তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ, কিন্তু বলতে পারছো না, বলো কি বিষয়, সম্পূর্ণ সত্যটা জানতে চাই। তখন চাং বলে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু সোহরা বলে আমি তা করি না, কারণ আমাকে জোর করে এসব করাচ্ছে। এটা পারফিউমের কারণেই হচ্ছে এবং আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে ভালোবাসি। সেই সময় সেখানে পারফিউমটিও দেখা যায়। সোহরা কাঁদতে শুরু করে এবং বলে এর মানে কি সব অনুভূতি, সব মুহূর্ত মিথ্যে ছিল? চাং তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু সোহরা শুনে না এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর সরাসরি জেমসের কাছে যাওয়ার জন্য বের হয় এবং চাং তার পিছনে পিছনে যায়। জেমসের বাড়িতে পৌঁছে সোহরা দেখে যে জেমস সেখানে পারফিউম তৈরি করছে এবং তার উপর নজর রাখছে। সোহরা জিজ্ঞেস করে এসব কি, তুমি আমার উপর নজর রাখছিলে, তুমি কি পাগল নাকি? জেমস বলে আমি আমার এক্সপেরিমেন্টের উপর নজর রাখছিলাম। ঠিক তখন চাং সেখানে পৌঁছায়। সে বলে মানে তুমি সবকিছু জেনে শুনেই করছিলা? সোহরা জিজ্ঞেস করে তুমি এটা কেন করেছো? আমাদের দুজনকে প্রেমে পড়ালে কেন? জেমস বলে তোমাকে তাকে নয়, আমাকে ভালোবাসতে হবে। আমি মনে করি তোমার প্রথম প্রেম আমি ছিলাম, কিন্তু তুমি আগে কখনোই কাউকে ভালোবাসোনি। এটা শুনে চাং জেমসকে মারতে শুরু করে, কারণ তার এক্সপেরিমেন্টের কারণে চাং এবং সোহরার মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছিল। কিন্তু জেমস চাংকে মেরে ফেলে দেয় এবং নিজের প্রেমে বাঁধার জন্য নিজের উপর পারফিউম স্প্রে করে নেয়। কিন্তু সোহরার কাছে জেমসের মধ্যে চাংকে দেখতে পায়। তখন চাং আবার আক্রমণ করে। এই সময় সোহরা পারফিউমের বোতল ভাঙতে শুরু করে। জেমস বলে না, এমন করো না, নতুবা আমি বিনষ্ট হয়ে যাব। চেয়ারম্যান আগেই সমস্ত বোতল নষ্ট করে দিয়েছেন। কিন্তু সোহরা কথা না শুনে শেষ বোতলটিও ভেঙে দেয়। এরপরে জেমস পাগলের মতো করতে থাকে এবং তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। পরে সোহরার মনে হয় এসব একটি মিথ্যার কারণে শুরু হয়েছিল, তাই সে চাংকে ছেড়ে দেয়। বাড়িতে গিয়ে সে খুব কাঁদে, তাকে দেওয়া জন্মদিনের উপহারটি খুলে ফেলে এবং তাদের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো মনে করে। চাংও খুব কাঁদে। কিছু মাস পর আমাদের দেখানো হয় যেখানে চাং তার ব্যক্তিত্বকে উন্নত করে এবং প্রতিদিন একটা গাড়ি বিক্রি করে। একদিন তার বাসে আবার সোহরা ওঠে। সে সেই লকেটটি পরে আছে যা চাং তাকে উপহার দিয়েছিল। চাংকে দেখতেই সবকিছু অদৃশ্য হয়ে যায় এবং তারা আবার একে অপরের প্রেমে পড়ে যায়। আর এভাবেই এই গল্পটি শেষ হয়।